হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে। আজকে আমি এমন এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আপনি যদি বাইরে আসতে চান লেখাপড়া করতে, তাহলে সেটা আপনার জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনাকে সেই জিনিসটা পার্সোনালি বুঝতে হবে, নাহলে আপনি দিন শেষে বড় পরিমাণে ধরা খেয়ে যেতে পারেন। তো আজকের এই যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব বা আপনাদেরকে আমি বলবো, সেই টপিকটা হচ্ছে আমরা দেশে যদি চাকরি করতাম, দেশে চাকরি ছেড়ে দিয়ে যদি আমি বাইরে পড়তে আসি, তাহলে এক্ষেত্রে আমার অপরচুনিটি কস্টটা কেমন হবে। তো এটা নিয়ে মোটামুটি আলোচনা। অনেকে আপনারা হয়তো এখনও ডিসিশনে ভুগতেছেন যে আপনি ফোর্থ ইয়ারে আছেন অথবা পাশ করে গেছেন সদ্য গ্র্যাজুয়েশন, অথবা আপনি চাকরি করতেছেন, আপনারা ডিসিশন নিতে পারতেছেন না যে আপনি বাইরে পড়তে আসবেন কি না, অথবা আপনি ডিসিশন নিতে পারতেছেন না যে আপনার দেশেই থাকা উচিত অথবা চাকরি করা উচিত কিনা, অথবা হচ্ছে বাইরে যাওয়া উচিত কিনা, অথবা আপনার কোনো ধারণা নেই যে বাইরে কী পরিমাণে কস্ট হয়, কী পরিমাণে ইনকাম হয়, সেটার রেশিওটা কেমন হতে পারে, অথবা আপনার অলরেডি যদি আপনি হচ্ছে যে দেশের চাকরি নিয়ে আপনার অভিজ্ঞতা থাকে, তাহলে তো আপনি অবশ্যই জানেন যে দেশে কী পরিমাণে আপনি হচ্ছে বেতন পাচ্ছেন, এবং এর মধ্যে আপনার কী পরিমাণে খরচ হচ্ছে, দিন শেষে কতটুকু আপনার ইনকাম থাকতেছে। আজকে আমি টোটাল প্রসেসটা দেশে, যেহেতু আমি দেশে চাকরি করেছি এবং আমি হচ্ছে বাইরে পড়তে এসেছি, আমি মোটামুটি টোটাল যে টপিকটা আছে দুইটা পার্সপেক্টিভ, লাইক দেশে চাকরি করলে আপনার কী পরিমাণে টাকা হাতে থাকবে, এবং আপনি যদি বাইরে পড়তে আসেন তাহলে আপনার কী পরিমাণে টাকা হাতে থাকবে অথবা থাকবে না, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন, আমি এই জন্য হচ্ছে যে খাতা কলম নিয়ে আজকে বসে গেছি। সো আমি ট্রাই করব রিগোরাস ওয়েতে আর কি ক্যালকুলেশনটা করার জন্য, যেন কোনো প্রকার ইরোর, যেহেতু ইরোর যেন কম থাকে আর কি। সো আমরা ইরোটাকে মিনিমাইজ করে ক্যালকুলেশনটা করার ট্রাই করবো, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমরা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরগুলো দেখবো, যে ফাইন্যান্সিয়াল অ্যাকচুয়ালি বাইরে দেশে চাকরি ছেড়ে বাইরে পড়তে আসাটা কতটা ফাইন্যান্সিয়ালি ফিজিবল। সো চলুন শুরু করা যাক। তো ফার্স্টের দিকে আপনি চিন্তা করেন, আপনি যদি হচ্ছে 9 গ্রেডে কোনো একটা গভর্নমেন্ট জবে জয়েন করেন। আমি বলছি গভর্নমেন্ট, স্বায়ত্তশাসিত কোনো জব বলতেছি না, আমি শুধু বলতেছি গভর্নমেন্ট জব। তাহলে 9 স্কেলের পে স্কেলের কোনো জবের যে বেতন আছে শুরুতে, সেই বেতনটা হচ্ছে 22,000 টাকা বেসিক। আপনি যদি মানে নবম পে স্কেলে যদি জয়েন করে, তাহলে আপনাকে 22,000 টাকা বেসিক দিবে। কিন্তু 22,000 টাকা বেসিক মানে আপনি হাতে 22,000 টাকা পাবেন এমনটা বিষয় না। আপনি আরেকটু বেশি পাবেন। কেন বেশি পাবেন? কারণ হচ্ছে 22,000-এর সাথে আপনাকে হচ্ছে বাসা ভাড়া দিবে। তো বাসা ভাড়ার বিষয়টা হচ্ছে 40 থেকে 60-এর মধ্যে ভ্যারি করে। আপনি যদি হচ্ছে গ্রামের দিকে থাকেন তাহলে 40% দিবে আপনার টোটাল বেতনের। আর আপনি যদি হচ্ছে ঢাকার মধ্যে থাকেন তাহলে 60% দিবে। যদি আপনি নারায়ণগঞ্জ থেকে থাকেন তাহলে হয়তো 50% দিবে। অথবা আপনি সিটিগুলোতে থাকলে 50% পাবেন আপনার টোটাল মূল বেতনের। তার মানে আপনার মূল বেতন যদি 22,000 টাকা হয়, তাহলে আপনার বাসা ভাড়ার জন্য আপনাকে কোম্পানি, মানে গভর্নমেন্ট হচ্ছে আরও আপনাকে 11,000 টাকা দিবে। তার মানে টোটাল আপনি পাইতেছেন এখন 33,000 টাকা। এইখানেই শেষ না। এরপরে আপনি হচ্ছে মেডিকেলের জন্য কিছু পাবেন, তারপরে আপনি ট্রান্সপোর্টের জন্য কিছু পাবেন, দিন শেষে ইউটিলিটি বিলের জন্য কিছু দেয়, সব কিছু মিলে আবার 3-4 হাজার টাকা। তার মানে আপনি টোটাল পাবেন 36 থেকে 37 হাজার টাকা। এটা হচ্ছে আপনি দেশে ইনকাম করে পাবেন। এখন আসি দেশে আসলে কি কি খরচ হয়। তাহলে প্রথম দিকে যদি আপনি খরচ বলেন, ধরেন আপনি সিঙ্গেল, লাইক আপনি এখনো ম্যারিড না, আপনি যা সদ্য পাস করছেন, জাস্ট সদ্য চাকরিতে ঢুকতেছেন, আপনি সিঙ্গেল, আপনি যদি ঢাকা শহরে, আমি ঢাকা শহরের পার্সপেক্টিভে চিন্তা করতেছি, আপনি ঢাকা শহরে চাকরি করলে আপনি 36,000 টাকা পাবেন। তাহলে সেক্ষেত্রে আপনার একটা বাসায় যদি থাকতে যান, একটা রুম নিয়ে যদি থাকতে যান, আই থিঙ্ক কস্ট 8 থেকে 10 হাজার টাকার মধ্যে পড়বে, একটু ভালো মানের যদি বাসা হয়। ধরে নেই যে 10,000 টাকা, আপনি সিঙ্গেল একটা বেডরুম বাসায় থাকতেছেন 10,000 টাকা। তো আপনার 10,000 টাকা যদি বাসা ভাড়ার পিছনে যায়, এবং আপনার খাওয়া দাওয়ার পিছনে অ্যাটলিস্ট 8,000 টাকা যাবে, আপনি যদি বুয়া রেখেও খান তবু হচ্ছে যে 7,000 টাকার মতো চলে যায়। আমি যেটা পার্সোনালি ফিল করছি, বা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যেটা বলতেছি, আমি কারেন্ট বাজারটা হয়তো একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে, বাট 2023-এর যে ঘটনা আছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলতেছি যে হ্যাঁ, 8,000 টাকার মতো একজন মানুষ হচ্ছে যে খেতে চলে যাবে। এরপরে যদি আপনি হচ্ছে আপনার বন্ধু বান্ধবের সাথে যদি উইকলি যদি হ্যাং আউট করেন, তাহলে ধরেন অ্যারাউন্ড 3,000 টাকা মাসে। যদি আপনি 4-5 বার যদি হ্যাং আউট করেন, ধরে নিলাম যে 500 একটু বেশি যাবে, 1,000 একটু কম যাবে, এইভাবে ধরে নিয়ে যদি আমি বলি, তাহলে অ্যারাউন্ড 3,000 টাকা চলে গেল। তার মানে আপনার টোটাল খরচ হচ্ছে মাসে 21,000 টাকা। এবং দিন শেষে যদি আপনি 36,000 টাকা থেকে 21,000 টাকা যদি বাদ দিয়ে দেন, তাহলে আপনার হাতে হচ্ছে থাকবে 36,000 টাকা থেকে 21,000 টাকা বাদ দিলে আপনার হাতে থাকবে 15,000 টাকা। এইখানে শেষ না।
আপনার জ্বর হইতে পারে, অসুখ হইতে পারে, ডাক্তার কাছে যেতে পারেন। এজন্য আমি ধরে নিলাম যে রাফলি 2000 টাকার মতো আপনার এদিক এদিক চলে যাবে, যেটা হচ্ছে অনেকটা সাঙ্ক কস্ট টাইপের আমরা ধরে নিতে পারি। তো এই 2000 টাকা যদি আপনার চলে যায় তাহলে আপনার হাতে থাকবে 13,000 টাকা। আপনি যদি 13,000 টাকা যদি হাতে থাকে, অলমোস্ট এখানকার হচ্ছে ডলারে যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে $100 সামথিং, লাইক 101-2 ডলার বর্তমান বাজারে। তাহলে আপনার হাতে ধরলাম আপনার 100 থেকে 200 ডলার আছে, সরি, নট $200, 101 থেকে 102 ডলার আছে, বা $105 ধরলাম আপনার হাতে আছে, অথবা হিসাবে সুবিধার্থে আমরা ধরে নিই যে $100 আপনার হাতে আছে। এখন চলে আসি যে আপনি যদি পিএইচডিতে আসেন বাইরে, তাহলে আপনার কী পরিমাণে ইনকাম হবে, কী পরিমাণে হচ্ছে ব্যয় হবে। তো পিএইচডিতে যারা মোটামুটি ফুল ফান্ড নিয়ে আসে, আই জাস্ট অ্যাজুম দ্যাট ফুল ফান্ড, কথাটা একটু মনে রাখেন। আপনি পার্শিয়াল ফান্ডের পিএইচডিতে পেতে পারেন, বাট আপনি যদি ফুল ফান্ডে যদি আসেন, তাহলে আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে আপনার ট্যাক্স এবং হচ্ছে সেমিস্টার ফি এবং আদার স্টাফ বাদ দিয়ে আপনার হাতে হচ্ছে মান্থলি $1,700 মতো আসবে, মানে আর কি $1,700 মতো আসবে। এখন আপনার এখানে কী কী খরচ আছে? আপনার খরচ হচ্ছে, মেইন খরচটা এখানে বাসা ভাড়া। আপনি বাসা ভাড়া 700 এর মধ্যে কমপ্লিট করতে পারবেন। আমি স্টেট অনুযায়ী কিন্তু এটা ভ্যারি করবে, যে স্টেটে বাসা ভাড়া বেশি সেই স্টেটে অবশ্যই আপনার স্যালারি বেশি, সেক্ষেত্রে আপনি একটু বেশি পাবেন। বাট আমি বাসা ভাড়ার, যেহেতু আমি হচ্ছে একটা এভারেজ নিয়ে কথা বলতেছি, সেহেতু হচ্ছে ধরতেছে বাসা ভাড়া 700, আপনি 700 টাকার একটা বাসায় থাকতেছেন, আপনি পাচ্ছেন 1,700 টাকা। এরপরে আপনাকে আপনার হচ্ছে খাওয়া দাওয়ার পিছনে অ্যাটলিস্ট 300 টাকা যাবে, ধরেন 7 আর 3 10,000, সরি 1,000, 700 আর 300 হচ্ছে 1,000 টাকা। তো আপনার 1,000 টাকা হচ্ছে খাওয়া দাওয়া এবং থাকার পিছনে যাচ্ছে। এরপরে যদি আপনার হচ্ছে গাড়ি থাকে, তাহলে আপনি চিন্তা করেন আপনার গাড়ির পিছনে হচ্ছে 200 বা 250 যাবে, অথবা 300ই ধরলাম আমি, গাড়ির পিছনে 300 যাবে, তার মানে আপনার 1,300 টাকা চলে গেল। আর এর বাইরে হচ্ছে যদি আপনি 100-200 টাকা আদার্স সাবস্ক্রিপশন হিসেবের মধ্যে চলে যাবে, তাহলে দিন শেষে হচ্ছে আপনার 1,300 আর 100 ধরে ধরলাম 1,400 টাকা চলে গেল। আপনি বেতন পাচ্ছেন 1,700, আপনার খরচ হচ্ছে 1,400, তাহলে দিন শেষে থাকতেছে আপনার $300। তাহলে আপনি যদি এখন কম্পেয়ার করেন বাংলাদেশের তুলনায়, তার মানে আপনি অ্যাটলিস্ট 3 গুণস, লাইক 3 গুণস আপনি সেভ করতে পারবেন যদি আপনি জাস্ট যদি সিঙ্গেল মানুষ হিসেবে আসেন। লাইক যেমনটা হচ্ছে আমি বাংলাদেশের জন্য হিসাব করছি, যে যখন আপনি মেরিট না, আপনি সিঙ্গেল, তখন হচ্ছে আপনার কী পরিমাণে হচ্ছে যে খরচ হচ্ছে, কী পরিমাণে আপনি ইনকাম করতেছেন, সেই পার্সপেক্টিভে আপনি যদি ইউএসএ পড়তে আসেন, তার মানে অলমোস্ট আপনি হচ্ছে যে অলমোস্ট হচ্ছে আপনি 3 গুণ হচ্ছে সেভ করতে পারবেন বাংলাদেশের তুলনায়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সে ধরেন ফুল প্রসেসটা ফাইন্যান্সিয়ালি ফিজিবল, বাট এখানে কিন্তু অনেক বেশি কস্ট আছে, হিডেন কস্ট, যেগুলো আপনি ইমোশনাল কস্ট আছে। লাইক আপনি রাইট নাও আপনি দেশে আছেন, আপনি ইজিলি ঈদে আপনি দেশে আপনার বাবা মার সাথে করতে পারতেছেন, কিন্তু আমার ক্ষেত্রে চিন্তা করেন আমার কোনো অপশন নাই, লাইক আমি চাইলে হচ্ছে দেশে যাইতে পারবো না। ইভেন হচ্ছে যে আরেকটা কথা যদি আপনি চিন্তা করেন, আপনি যদি প্রতি বছরে হচ্ছে যে বাংলাদেশে ঘুরতে যাইতে চান, তাহলে আপনাকে অ্যাটলিস্ট হচ্ছে যে $1,500 থেকে $2,000 হচ্ছে খরচ করতে হবে বাংলাদেশে যাওয়া আসার জন্য। আপনি যদি 2,000 টাকা যদি খরচ করতে হয়, তার মানে আপনার হচ্ছে পার মান্থে যদি আপনি এটাকে কস্ট হিসেবে চিন্তা করেন, অলমোস্ট $200 অ্যাকচুয়ালি কস্ট পড়তেছে। তার মানে অ্যাটলিস্ট হচ্ছে যে আপনার মানে পিএইচডিতে এসে আপনি যে খুব বেশি পরিমাণে গেইন করতে পারবেন এমনটা না। লাইক আমরা আগে যে কস্টটা দেখছি সেটা হচ্ছে $1,400 কস্ট, এখন আপনি যদি প্রতি মাসে 200 করে অ্যাড করে দেন দেশে যাওয়া আসার জন্য প্রতি বছর একবার, তাহলে মানে আপনার 1,600 কস্ট। আপনি ইনকাম করতেছেন 1,700, আপনার 1,600 হচ্ছে কস্ট, তার মানে আপনার হচ্ছে যে হাতে থাকতেছে $100। দ্যাটস মিন ইট, মানে আপনি ফাইন্যান্সিয়াল ওয়েতে যদি চিন্তা করেন, এটা আসলে খুব একটা বেশি ম্যাটার করতেছে না যখন আপনি স্টুডেন্ট থাকতেছেন। তবে আপনি যদি একটা জব পেয়ে যান, তখন কিন্তু এটা অনেক বেশি ম্যাটার করবে। আপনি বাংলাদেশের চাকরিতে খুব বেশি গ্রোথ করতে পারবেন না। আপনি যে কোনো চাকরিতে যদি যান, আপনি সর্বোচ্চ হচ্ছে 2-3 লাখ টাকা বেতন করতে পারবেন অ্যাট দ্য এন্ড অফ ইউর লাইফ। বাট আপনি যদি হচ্ছে যে এখানে মোটামুটি একটা চাকরিতে জয়েন করেন, অ্যাটলিস্ট $5-6 হাজার আপনি হচ্ছে যে প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন, লাইক পিএইচডি শেষে। এখন মেইন জিনিসটা হচ্ছে যে চাকরি পাওয়া বর্তমানে একটু টাফ হয়ে গেছে, বাট ইউএসের জব মার্কেট এতটা আনস্টেবলও থাকে না। আই হোপ কিছুদিনের মধ্যে স্টেবল হয়ে যাবে। আপনি যদি লং টার্ম গোলের কথা চিন্তা করে যদি ইউএসএসতে আসেন, ফাইন্যান্সিয়াল গোলের কথা চিন্তা করে, তাহলে দ্যাটস ফাইন। লাইক আপনি যদি একটা জব পেয়ে যান, তাহলে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন এবং এখানে জব গ্রোথ অনেক ভালো আর কি। লাইক আপনি যদি এক্সপার্ট হয়ে যান, তাহলে আপনি দেখা যাবে অনেক বেশি ইনকাম করতে পারতেছেন, লাইক ইজিলি
বাট এখানে ট্যাক্স অনেক বেশি আছে। সো আমার মেইন যে মেসেজটা আজকের ভিডিওর জন্য, যে আপনি যদি অনলি লাইক শর্ট টার্ম ফাইন্যান্সিয়ালগুলোর কথা চিন্তা করেন করে বাংলাদেশে চাকরি ছেড়ে যদি ইউএসএতে আসেন পড়ার জন্য, তাহলে দ্যাট অ্যাকচুয়ালি ডাজন্ট মেক সেন্স। আপনার যে পরিমাণে খরচ হবে বাংলাদেশে চাকরি করে আপনি যে পরিমাণে সেভ করতে পারবেন এখানেও ঠিক সেম পরিমাণে সেভ করতে পারবেন। কিন্তু আপনি যদি পরবর্তী জীবনের কথা চিন্তা করেন অথবা জব লাইফ অথবা হায়ার মানে পরবর্তী জীবনে ফাইন্যান্সিয়াল কথা যদি চিন্তা করেন তাহলে অবভিয়াসলি ইউএস বেটার দেন বাংলাদেশ। সো এই হলো আজকের ভিডিও। সাথে থাকবেন, পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে পারেন। আমি এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।